কিন্তু আমি শ্যামলা, সেটা কি আমার দোষ? আমি তো নিজেকে বানাইনি আধার ভাই। তুমি কখনো ভেবেছো তুমি যেসব বলতে আমাকে সেসব আমার মনে কি প্রভাব ফেলতো? এমন লাগতো যে কেউ আমার বুকটা এফোর ওফোর করে দিচ্ছে, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। তুমি আমাকে কুকুরের সাথে পর্যন্ত তুলনা করেছো। আমার চেয়েও এ বাড়িতে একটা কুকুরেরও দাম বেশি। আধার মাথা নাড়ল। না, তুই বুঝতে ভুল করেছিস। আমি কেন তোকে কুকুরের সাথে তুলনা করব? ওটা কত বড় একটা কথা জানোস? তুই বলেছিলি চ্যাম্পকে বের করে দিতে। আমি বলেছিলাম তুই চলে যা, কারণ চ্যাম্প আমার একাকিত্বের সঙ্গী ছিল। তুই বলেছিলি কুকুর পালা হারাম, আমিও জানতাম সেটা। বাট তারপরও তোকে পিঞ্চ মেরে কিছু একটা বলতে হতো আমাকে। তাই বলেছি, তোর মতো বোঝাকে পালতে পারলে কুকুর পালা বড় কিছু না। এটা নিতান্তই তোকে কষ্ট দিতে বলেছিলাম। কুকুরের সাথে কই তুলনা করলাম? আমার আসলে ভালো লাগে কেউ আমাকে ভুল বুঝলে, কেউ আমাকে ইগোইস্টিক, খারাপ, রুট, কর্কশভাষী এসব ভাবলে আমি মনে মনে শান্তি পাই। কেউ আমাকে ঘৃণা করলে আমার ভালো লাগে। ভাবি, এত ভালো হয়ে কি করব? একদিন তো মরেই যাব। ভালোবাসা সবাই চায়। আমি না হয় ঘৃণাটুকুই গ্রহণ করলাম, কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা কর। ভালোবাসাও চাই না তোর। শুধু তোর সঙ্গ লাগবে, আমার সাথে থাকতে হবে তোকে সব সময়। চাঁদনি মলিন হেসে বলল, তারপরও বোঝাই তো, তোমার উপর তো বোঝা হয়েই আছি। থাকবি না? তুই অনেক ভালো করে পড়াশোনা করবি, কয়েক বছর পর অনেক স্ট্যাটাসওয়ালা বড়লোক হয়ে ফিল্মি স্টাইলে আমার সামনে আসবি। এসে বলবি, মিস্টার আধার শিকদার, মনে আছে আজ থেকে 5 বছর আগে আপনি আমাকে কালো বলেছেন, অপমান করেছেন, আমাকে বোঝা বলেছেন। আজ দেখুন সে আপনি কোথায় আর আমি কোথায়। আপনার লেভেল দেখুন আর আমার লেভেল দেখুন। আমি আপনার চেয়েও যোগ্য হয়ে ফিরেছি। তারপর আমি তোকে সরি বলবো। এর বেশি কিছু করতে পারবো না, কিন্তু তারপর তুই উদার মনের মানুষ হয়ে মহানুভবতা দেখিয়ে আমাকে মাফ করে দিবি। চাঁদনি বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ, জুতা মেরে গরু দান করবা। কোথা থেকে পাও বলো তো এসব? শাবনূরের মুভি দেখে মোটিভেট হয়েছি। বিগ ফ্যান তো ওর। তার উপর প্রচুর বাংলা মুভি দেখি। কি বলো, তুমি শাবনূরের ফ্যান? আমি তো জানতাম তুমি শুধু ফরেন মুভি দেখো। একটু পশ দেখানোর জন্য দেখতে হয়, বাট আমি মনে প্রাণে বাঙালি। বাংলা মুভির ডিসুম ডিসুম অনেক ফেভারিট আমার। হইছে, থামো, নিজেও ঘুমাও, আমাকেও পড়তে দাও। আচ্ছা, গুড নাইট। আধার ঘুমিয়ে পড়ল। ও অনেকদিন পর চাঁদনির সাথে একটু গল্প করতে পেরেছে, এখন শান্তি লাগছে। সকালে আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি টেবিলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। আর মোড়া ভেঙে উঠে বসলো ও, মুখ ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে। দরকার হলে ঘাড় পিঠ ব্যথা করে ফেলবে, তারপরও ওর পাশে শোবে না। এত জেদ এই মেয়ের। ওর গায়ে কি অ্যালার্জি আছে? না, ওর পাশে বসলে থাকলে এই মেয়ের জাত যায়। আধারের মন চাইলো উঠে একটা গাট্টা মারতে মাথায়। তারপর আবার ঘুমন্ত চাঁদনিকে দেখে মায়া হলো। মেয়েটার উপর বড্ড প্রেশার যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আধার এগিয়ে গিয়ে চাঁদনির পাশে দাঁড়ালো, কাঁধে হাত রেখে ডাকলো। চাঁদ। চাঁদনি উঠল না। আধার কোলে তুলে ওকে বিছানায় শুইয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক পলক ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। চাঁদনি সোফায় বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে। আজ বুয়া আসেনি। আধারও কথায় যেন গায়েব হয়ে গেছে। চাঁদনি ঘুমিয়েছিল প্রায় শেষ রাতের দিকে। সকালে ঘুম ভাঙলো না ওর। ঘুম ভাঙলো প্রায় দুপুর 12টার দিকে। এরপর থেকে ও একবারও আধারকে দেখেনি। চাঁদনির আধারকে খুঁজতেও হয়রান লাগে। এত বড় ফ্ল্যাটে ওরা শুধু দুজন মানুষ থাকে। আগে আধার একা কি করে থাকতো এই ভেবেই কুল পায় না ও। মানুষের এত বিলাসিতা, শুধু একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে। আধারকে না দেখলে বুঝতো না চাঁদনি। অবশ্য ওর সব কিছুতেই বেশি বেশি। চাঁদনি স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে না, না পারতে খাচ্ছে ও। বুয়া না আসলে আধার এটা মাস্ট বানাবে। কি করে খায় কে জানে। চাঁদনি পানি দিয়ে গিলে বহু কষ্টে শেষ করার চেষ্টা করলো। আধার তখনই নামলো সিঁড়ি বেয়ে। চাঁদনি মুখে তখন খাবার ঠাসা। কোনো মতে প্রশ্ন করলো, কই ছিলে এতক্ষণ? মিস করছিলি? বয়ে গেছে। চাঁদনি মুখের খাবার শেষ করলো। আধার ওর পাশে বসে বলল, কি সুখ তোর চাঁদ।
12টা বাজে ঘুম থেকে উঠিস, ঘুম থেকে উঠতেই দেখিস সব কিছু রেডি করা আছে তোর জন্য। কপাল পোড়া তো আমি না। বাস কেন মারছো? হ্যাঁ, আমি কি বলেছি আমি রান্না করতে পারবো না? তুমিই তো কিচেনে যেতে দাও না, আমার কি করার? বানালে তোমার স্যান্ডউইচের চেয়ে ভালো কিছুই বানাবো। আধার তাকালো ওর দিকে, বলল, তোর স্যান্ডউইচ খেতে ভালো লাগে না? অ্যাকচুয়ালি আমার এটাই পছন্দ, বানাতেও কম সময় লাগে। তুই বল তুই কি খাবি, আমি ওটাই বানাবো এরপর থেকে। কিন্তু হ্যাঁ, কঠিন কোনো রেসিপি বলা যাবে না। লাগবে না কিছু। বল। তোর তো আবার চাচ্চুকে বিচার দেওয়ার স্বভাব। পরে দেখা গেল বললি তোকে খেতে না দিয়ে অত্যাচার করেছি। চাঁদনি নাক মুখ কুঁচকে তাকালো। আধার ওর হাত টেনে ওকে হাঁটুর উপরে বসালো, গালে টোকা দিয়ে বলল, দাগগুলো যায় না কেন? এতবার ওয়েনমেন্ট লাগানোর পরও ফিকে হচ্ছে না। এগুলো খুব বিরক্ত করছে আমাকে। তোমার বদৌলতেই পাওয়া। সেই জন্যই বেশি খারাপ লাগছে। নিজের দোষের ছাপ বেশিক্ষণ রাখতে নেই, অথচ তোর গালে আমার অমনুষ্যত্বের ছাপ রয়ে গেছে। বারবার আমার দোষটা মনে করিয়ে দিচ্ছে। চাঁদনি উঠতে চাইলে আধার হাত দিয়ে চেপে ধরে রাখলো ওকে। মেয়েটা সব সময় ওর থেকে দূরে থাকতে চায়, কথা শোনায়। আধারের কোনো কথাই ওর উপর প্রভাব ফেলে না। এসব আধারের খুব গায়ে লাগে, খুব। এই যে মেয়েটা অসুস্থ অবস্থায়ও ছুটতে চাইছে, এখানেই তো আধারের ইগো, অ্যাটিটিউড, কনফিডেন্স সব ধূলিসাৎ হয়ে যায়। আধার মানতে পারে না চাঁদনির অবহেলা, অবজ্ঞা। এসব তো ও করতো অতীতে, কিন্তু এভাবে যে পাশার দান উল্টে যাবে আধার সেটা ভাবতে পারেনি। আধার চাঁদনির চুলগুলো সামনের পাঠিয়ে কপাল ঠেকায় ওর পিঠে, উদাস স্বরে জানতে চায়, চাঁদ বিরিয়ানি খাবি? আমার খেতে ইচ্ছে করছে। আমারও, কিন্তু বানাবে কে? আজ তো বুয়া আসেনি, আমি তো পারি না বানাতে। আমি বানাবো। আমি থাকতে তুই কেন রান্না করতে যাবি? তুমি বিরিয়ানি রাঁধতে পারো? তোর জামাই সব পারে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসলো, ব্যঙ্গ করে বলল, আমার জামাই? হ্যাঁ তোরই তো, পুরোটাই তোর। পুরোটা আমার না, এখানে অর্পিতা আপু, সাবিহা আপু, আরও নাম না জানা অনেক জনের ভাগ আছে। আমি এমনিতেই নামেই পেয়েছি, কিন্তু অধিকার আছে অন্যদের। আধার ভ্রু কুঁচকে বলল, তুই আমাকে 12 ভাতারি বলছিস? বলছি, ক্যারেক্টারলেস বলছি। তুই আমাকে ক্যারেক্টারলেস বলতে পারছিস? পারছি। যা, সইলাম সব, কিন্তু অন্যদের অধিকার আছে এটা বলে সস্তা বানিয়ে দিস না। তোকে কাবিন করে নিজেকে শুধু তোকে দিয়েছি চাঁদনি, অন্য কাউকে অধিকার দিয়েছি অপবাদ দিলে সেটা মানতে পারবো না। আমি অধিকার চাইনি। প্রথম দিন তুমিই বলেছিলে স্ত্রী হওয়ার চেষ্টা যাতে না করি, তাই কখনো করিনি। তুমি তোমার নিজের কথা নিজে ভুলে যেতে পারো, গিরগিটির মতো সব সময় কথা বদলাতে পারো, কখনো পুতুলের মতো কুড়িয়ে নিয়ে কখনো ছুঁড়ে ফেলে দিতে পারো, কিন্তু আমার প্রতি তোমার অবজ্ঞা আমি ভুলতে পারি না। আমার মাথায় সেট হয়ে গেছে, আমি তোমার জন্য সব সময় কালির ড্রামই থাকবো। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার আটকালো না ওকে। চাঁদনি বলল, আসো, বিরিয়ানি বানাতে হেল্প করি তোমাকে। লাগবে না, তুই যা, আমি বানাতে পারবো। আধার চাঁদনির হেল্প নিল না। অবশ্য চাঁদনি 2-3 বার কিচেনে উকি দিয়েছিল। আধার তখন খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। কিচেনের অতিরিক্ত তাপে বোধহয় টি শার্টও খুলে ফেলেছিল। খালি গায়ে মানুষ রান্না করে, আর কি কি যে দেখতে হবে চাঁদনিকে এ বাড়িতে। ওর অস্বস্তি হয় আধারকে এভাবে দেখতে। আধার সেসব বুঝতে পেরে কাজগুলো আরো বেশি বেশি করে। আধার রান্না শেষ করে চাঁদনিকে ডাকলো। বিরিয়ানির ঘ্রাণে তখন পুরো ড্রয়িং রুম মাতোয়ারা। চাঁদনি নেমে দেখলো আধার গোসল সেরে এসেছে, এখন আর খালি গায়ে নেই, ও টি শার্ট পরে এসেছে। চাঁদনি স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আধার টেবিলে সব কিছু এনে রাখছিল। চাঁদনি গিয়ে চেয়ারে বসলো। আধার বিরিয়ানি বেড়ে দিল ওর প্লেটে। শুরু কর। আধার নিজেও বসলো। চাঁদনি আর চোখে তাকিয়ে বলল, খালি গায়ে কে রান্না করে? আমি? তোর কোনো সমস্যা? তোকে দেখতে বলেছি আমি? চাঁদনি দুপাশে মাথা নাড়ল। আধার বলল, খেয়ে বল কেমন হয়েছে। চাঁদনি এক লোকমা মুখে দিয়ে আবেশে চোখ বুঝলো। নিঃসন্দেহে রান্নাটা অনেক মজা হয়েছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, অনেক মজা। এই, তুমি এত মজাদার বিরিয়ানি বানাতে পারো জানতাম না তো। বাড়িতে কখনো বানাইনি, তাই জানিস না। এখানে এসে শখের বশেই বানাতাম।
তুমি সব রান্না পারো আধার ভাই? হুম। চাঁদনি খাবারে মনোযোগ দিল। ও খুবই কম ভাত খায়, বড় চামচে জাস্ট 1 চামচ ভাত নেয়, কিন্তু আজ 1.5 প্লেট বিরিয়ানি শেষ করলো ও। বিরিয়ানি ওর খুব পছন্দের, কিন্তু এখন থেকে সেটা একজন নির্দিষ্ট মানুষের হাতে বানানো হয়ে গেল। চাঁদনির জ্বর ওঠার পর থেকে আধার বহুদিন ভার্সিটিতে আসেনি। পড়াশোনার শেষের দিকে এসে সব কিছুতে খুব গ্যাপ পড়ে যাচ্ছে ওর। এই যে মানুষ বলে বিয়ে করার পর কি পড়াশোনা চালিয়ে যাওয়া যায় না, আধারের এখন মনে হয় যায় না। দু নৌকায় পা দিয়ে আসলেই চলা যায় না। চাঁদনিকে ও পড়াশোনা নিয়ে চাপ দেয়, মনোযোগ দিতে বলে, অথচ ওর মনোভাব বিচ্ছিন্ন হয়েছে অনেক আগেই। গ্রাম থেকে আসার আগেই যতটা ডিসিপ্লিন স্টুডেন্ট ছিল ও, এখন তার এক ভাগও নেই। সংসার আর পড়াশোনা একে অপরের ব্যাগের ব্যস্ততা অনুপাতিক। দুটো একসাথে কখনোই ভালোভাবে কন্টিনিউ করা যায় না। গেলেও সেখানে পারিবারিক সাপোর্ট থাকতে হয়। আধারের মূল জিনিসটাই নেই। ওর পরিবারের মানুষজন খালি চাপিয়ে দিতে পারে। আধার লাইব্রেরিতে বসে আছে। ও আজ খুব সকাল সকাল এসেছে, 9টার আগে। চাঁদনির পরীক্ষা 9টা থেকে। আধার ওকে ড্রপ করে দিয়ে ডিরেক্ট এখানে চলে এসেছে। আধার বইয়ের পাতায় খুব মনোযোগী। ওর মনোযোগ খণ্ড করে এক নারী কণ্ঠ ডাকলো ওকে। ভাইয়া। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো। পড়াশোনার সময় ডিস্টার্ব ওর একদম পছন্দ না। ফ্রেশ মাইন্ডে পড়ার জন্য লাইব্রেরিতে চলে এসেছে, এখানেও শান্তি নেই। আধার বিরক্তকর দৃষ্টিতে তাকালো। আরে, ওই দিনের ওই লাভ লেটার দেওয়া মেয়েটা, যে আধারের পিছনে হাত ধুয়ে পড়েছে। তার চোখ মুখে খুশির ঝিলিক, যেন খুব দামি কিছু পেয়ে গেছে। সে আবার বলল, ভাইয়া, আমি তামান্না। আধার চিনতে পারলো ওকে, কিন্তু না চেনার ভং ধরে ভ্রু কুঁচকে বলল, তামান্নাকে আমি তোমাকে চিনি। মেয়েটার মুখের হাসি মিলিয়ে গেল। আবারও হেসে বলল, আমাকে চেনেননি? ওই যে চিঠি দিয়েছিলাম, আপনি তো তার উত্তর দিলেন না। ও তুমি, চিনেছি। মেয়েটা বেজায় খুশি হলো। পলক ঝাপটে সরল গলায় বলল, ভাইয়া, আপনার উত্তর কি? আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজছি, কিন্তু আপনি ভার্সিটিতে আসেননি অনেক দিন। আই মিস ইউ সো মাচ। আধার মিষ্টি করে হাসলো। ঘায়েল করা হাসিতে লজ্জায় মাথা নুয়ে ফেললো সে। অথচ ওর সব মুগ্ধতাকে কোরফুলের মতো উড়িয়ে দিয়ে আধার বলল, আমার বিয়ে হয়ে গেছে খালাম্মা। আকাশ থেকে পড়ল সে, চিল্লিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? সিনিয়রকে প্রেমের প্রস্তাব দাও, লজ্জা করে না? এসেছো 2 দিনও হচ্ছে না, অথচ হাত ধুয়ে পড়েছো আমার পিছনে। আরেকবার যদি তুমি আমাকে বিরক্ত করো। মেয়েটা মুখের কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু আমি তো জানতাম আপনার বিয়ে হয়নি। বর্তমানে আপনার কোনো গার্লফ্রেন্ডও নেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড নেই, বউ আছে। ওর জ্বর ছিল তাই আসতে পারিনি অনেক দিন। মেয়েটার তবুও বিশ্বাস হলো না। উৎকীর্ণ স্বরে বলল, আপনি আমার থেকে পিছু ছাড়ানোর জন্য বলছেন, তাই না? আপনি অনেক রিলেশন করেছেন, বাট সবার সাথে তো আপনার ব্রেকআপ হয়ে গেছে। এখানকার একটা মানুষ জানে না আপনি বিবাহিত। আধার শাসিয়ে বলল, কাউকে জানাইনি তাই। লিসেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। আগে রিলেশনে থাকলেও বিয়ের পর থেকে সব মেয়েকে আমি ভাইয়ের নজরে দেখি। আমার বউ ছাড়া এই দুনিয়ার সব মেয়ে আমার পাতানো বোন। সেই হিসেবে তোমাকে আমি ছোট বোন ভাবতে পারি। পরের বার থেকে আরেকবার যদি আমার পিছনে পড়ো তুমি, এই ভার্সিটিতে টেকা মুশকিল হয়ে যাবে তোমার জন্য। মাইন্ড ইট। আধার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। গতকাল রাতে কোনো এক অজানা কারণে ওর ঘুম হয়নি। ইদানিং চাঁদনির জন্য খুব মন পড়ে ওর। মেয়েটা ওর সাথে আছে, তবুও বুকের মধ্যে কেমন যেন খালি খালি লাগে। এই অদৃশ্য দূরত্ব ওর ভালো লাগে না। না ভালো লাগে না চাঁদনির অবজ্ঞা। ওইদিকে মেয়েটার এক্সাম কেমন হচ্ছে কে জানে। আধার উল্টাপাল্টা স্বপ্ন দেখে। প্রফেসর লেকচার দিচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে। আধার আর বন্ধুরা লাস্টের বেঞ্চের আগের বেঞ্চে বসে আছে। আধার মাঝখানে বসে ঘুমাচ্ছে। ওর দুপাশে গাদাগাদি করে বসেছে আমান, মাহিদ, রাবিব। সামনে তটিনী আর সাবিয়া বসেছে। সবাই ক্লাসে খুব মনোযোগী। আধার সেই ক্লাসে আসা থেকেই ঘুমাচ্ছে। প্রফেসর লেকচার দিতে দিতে ক্লাসের শেষ প্রান্তে এগিয়ে এলেন।
আরমান কুনোই দিয়ে গুঁতো দিল আধারকে, ফিসফিস করে বলল, অন্ধকার স্যার আসছে, ওঠ। আজকে তোর ইজ্জত নিলামে উঠবে নয়তো। ওই বেড়া ওঠ। আধার চবরকেও শব্দ করে হাত সরিয়ে দিল ওর। তিনজন অনেক গুতিয়েও আধারকে তুলতে পারল না। প্রফেসর ওকে চোখে পড়তেই সেখানে দাঁড়ালেন তিনি। ভ্রু উঁচিয়ে দেখলেন আধারকে, গম্ভীর স্বরে বললেন, ও ঘুমাচ্ছে কেন? অসুস্থ স্যার, হেডেক হচ্ছে, তাই হেড ডাউন দিয়ে রেখেছে। মাহাদি ঝটপট মিথ্যা বলল। ও মিথ্যা বলার খুব পারদর্শী, সিচুয়েশন খুব সহজে হ্যান্ডেল করতে পারে। প্রফেসরের বিশ্বাস হলো না বোধহয় ওর কথা। এমনিতেই আধারকে তেমন একটা পছন্দ না ওনার। এই বদমাস একটা মেয়েবাজ। প্রতি সপ্তাহেই একে নতুন মেয়ের সাথে দেখা যায়, ক্যান্টিনে লাইব্রেরিতে বসে থাকতে দেখা যায়। আর এসবে ঘোর বিরোধী তিনি। খালি পড়াশোনায় ভালো হলেই তো হয় না, চরিত্রটাও থাকতে হয়। গম্ভীর স্বরে ডাকলেন, আধার, এই ছেলে। আধার উঠল না। প্রফেসর ধমকালেন। আধার চোখ কষলে উঠে বসলো। হামি তুলে বহু কষ্টে চোখ মেলে স্যারের দিকে তাকালো। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। প্রফেসর ভ্রু কুঁচকে বললেন, এটা ঘুমানোর জায়গা, লেকচার শোনার দরকার নেই। রাতে ঘুমাওনি? আধার মনে মনে কয়েকটা গালি ঝাড়ল, কিন্তু কাতর হয়ে মুখে বলল, সরি স্যার। বেরো ক্লাস থেকে। বাট স্যার। যাও। আধার মুখ ফুলিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ও নিঃসন্দেহে বেশিরভাগ প্রফেসরের চোখের মণি। গুটি কয়েক প্রেম বিরোধী টিচার ছাড়া বেশিরভাগ টিচারই আধারকে ফেভারিট স্টুডেন্ট মানে। ওর প্রেজেন্টেশন প্রজেক্ট খুব ভালো হয়। আর ফিমেল টিচাররা তো চোখে হারায় বললেই চলে। এই প্রফেসরকে ওর একদম পছন্দ না। সারাক্ষণ খিটখিট করতে থাকে ওর সাথে। ক্যান্টিনে টেবিলে বসে একটা জবরদস্ত ঘুম দিল আধার। ওর বন্ধুরা সবাই সেই প্রফেসরের ক্লাস করেই ওকে খুঁজতে বেরিয়ে এসেছে। সবাই ক্যান্টিনে বসে আছে। সাবিহা গালে হাত দিয়ে তাকিয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। সূর্যের রশ্মি গলিয়ে পড়ছে ওর মুখে। আচ্ছা, ছেলেটা দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছে কেন? কেন এতটা সুন্দর হয়ে যাচ্ছে? সাবিহার আফসোস আরও তরতরিয়ে বেড়ে যায়। বুকের হাহাকার শূন্যতা পাল্লা দিয়ে বাড়ে। আধার উঠে বসে, জিন্সের পকেট থেকে সিরাম বের করে আবারও সিরাম মাখল। ওর চোখের মণি গাঢ় বাদামি, রোদের তাপে জল করছে। সাবিহার দৃষ্টি সরালো। ছেলেটা সকাল থেকে কিছুক্ষণ পর পর এসব মাখছে। তটিনীর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, ও কি পাগল হয়ে গেছে? তটিনী উত্তর দিল, ফর্সা হওয়ার ভূত চেপেছে মাথায়। আর কত ফর্সা হতে যাচ্ছে ও? এরপর কি কোরিয়ান হবে নাকি? হয়তো। ওর তো সব কিছুতেই বেশি বেশি বলত একটা। ও যে পাগল সেটা আজকের কথা। তাও ঠিক। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওদের দুজনের দিকে। রাবিব আর আমান মাহাদিকে নিয়ে কথা বলছে। মাহাদি বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে। ওর অতিরিক্ত মিথ্যা কথা বলার জন্য কোনো মেয়ে ওর সাথে 1 মাসের বেশি টিকে না। ওর ধারণা মিথ্যা বলা একটা আর্ট, আর মাহাদি সে আর্টের আর্টিস্ট। মাহাদি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এলো ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করাতে। একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসে ওদের সাথে পরিচয় করিয়ে বলল, মিট উইথ হার, আমি গার্লফ্রেন্ড। আধার অবাক স্বরে বলল, আনায়া। মেয়েটি খুশি হয়ে ডাকলো, আধার তুমি? তুই ওকে চিনিস আধার? মাহাদির কথায় আধার আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওদের ওরিয়েন্টেশনের দিন পরিচয় হয়েছিল। ওকে কলম দিয়ে হেল্প করেছিলাম। কোন কলম দিয়েছে জিজ্ঞাসা কর। আমান ঝটপট বলল। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে, গলা খাকারি দিয়ে বলল, বল পেন দিয়েছিলাম। ম্যাটাডোর অল টাইম। মাহাদি কিছুক্ষণ মুখ লটকে তাকিয়ে থাকলো ওদের দিকে, পরক্ষণে হাইপার হয়ে বলল, কলমেই তো দিয়েছিস না, অন্য কিছু তো দিসনি। আধার দুপাশে মাথা নেড়ে বলল, না, আর কি দেব? আমার মতো গরিবের কাছে আর কি থাকতে পারে? আছে আছে, অনেক কিছুই তো আছে। অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর একটা হাইডেন ট্যালেন্ট আছে তোর কাছে, আর কি লাগে? মাহাদি দাঁতের দাঁত চেপে বলল। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আয়ানা নিজের ক্লাসের দিকে হাঁটা দিল। মাহাদি ধপ করে বসলো চেয়ারে, কপাল চাপড়ে বলল, ফ্ল্যাটিং করার জন্য আমার গার্লফ্রেন্ডকে পেয়েছিলি? এই, তুই কিছু করিসনি তো? আধার ভ্রু কুঁচকে বলল, কি করতে বলছিস? বুঝো না তুমি? সুজি খাও। আমার বউ আছে রে ভাই, কেন আমি অন্য মেয়ের সাথে উল্টাপাল্টা করতে যাব?
আমি চাঁদনিকে সব বলবো আধার, দেখিস তুই। বললেও কি করতে পারবে ও আমার? গা ছাড়া ভাবে বলল আধার। খুবই অহংকার তোর, তাই না? বিশেষ কর আমার সবচেয়ে বেশি খারাপ লাগে চাঁদনির জন্য। এই 12 ভাতারি পেয়েছিল ওর কপালে জুটতে। আমার মতো সুন্দর একটা ছেলেকে পেয়েছে, সেটা ওর 7 কপালের ভাগ্য, বুঝেছিস? সুন্দর ধুয়ে পানি খাবে না ও, নিশ্চয় চরিত্রটা ম্যাটার করে। আধার ক্ষীণ স্বরে বলল। সুন্দর ধুয়ে পানি খাবে না, কিন্তু খাবে তো। সাবিয়া উঠে হনহনিয়ে চলে গেল। আমান ধুম করে চাপড় বসালো ওর পিঠে। অশ্লীল নষ্টামি আর কত করবি? ভাই আমি কি করলাম? রাবি বিজ্ঞের মতো হাত নাড়িয়ে বলল। ভার্সিটির মেয়েদের সাথে রিলেশনে যাওয়া সম্য, তোরা ভাই একটু সাবধানে রিলেশন যাস। কোনটা আধারের ইউজ করা পড়ে যায়, পরে মাহাদির মতোই আফসোস করতে হবে। প্রায় 1 মাস পর চাঁদনির সাথে ওর বন্ধুদের দেখা হয়েছে। ওরা সবাই কি যে খুশি হয়েছিল চাঁদনিকে দেখে। হাসনা আর বৃষ্টি তো শুধু পুরো সময় একটাই ব্যাখ্যা করে গেছে, ওরা এই 1 মাস কখন কিভাবে চাঁদনিকে মিস করেছে। তবে ওদের সিট একসাথে পড়েনি, শুধু চাঁদনি আর রেহানের সিট একসাথে পড়েছে। ভাগ্যকর্মে দুজনের রোল কেমন করে যেন মিলে গেছে। তুমুল কপি পেস্ট মেরেছে দুজন আরেকজনের থেকে। দুজনের খাতা মিলিয়ে দেখলে একটা অক্ষরেরও পার্থক্য পাওয়া যাবে না। পেপার সব ভালোই গিয়েছে সবার। হাসনা, বৃষ্টি আর চাঁদনি মিলে গেটের পাশে দাঁড়িয়ে গল্প করছে। রেহান আর সিয়াম প্ল্যান করে কোথাও ঘুরতে গেছে। ওদের নাকি আগে থেকেই প্ল্যান ছিল এক্সাম শেষে কোথাও ঘুরতে যাবে। হাসনা আর বৃষ্টি যায়নি। চাঁদনি এবারে আর কোনো রিস্ক নেয়নি। বন্ধুদের প্রশ্নের সম্মুখেও বলেছে ওর ফ্যামিলি ওকে সে রাতে অনেক বকেছে। ওরা খুব করে সান্ত্বনা দিয়েছে চাঁদনিকে, কিন্তু ওরা কি করে জানবে এর চেয়েও অনেকটা খারাপ ঘটেছে চাঁদনির সাথে। চাঁদনির মন খারাপ হবে বলে বৃষ্টি আর হাসনাও ঘুরতে যায়নি। ওরা কথা বলতে বলতে গেটের বাইরে বেরিয়ে এলো। আধার গেটের বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে রোদ চশমা, শার্টের হাতা গুটিয়ে রেখেছে কুনোই পর্যন্ত। চাঁদনিকে দেখতেই ও এগিয়ে এলো, প্রশ্ন করলো। এক্সাম কেমন হলো? ভালো। বৃষ্টি এক পলক আধারের দিকে তাকিয়ে চাঁদনির কানে কানে বলল। উনিকে? চাঁদনি পরিচয় করিয়ে দিল। আমার বড় ভাই। হাই ভাইয়া। আধার মিষ্টি করে হাসলো ওদের দিকে তাকিয়ে। হাসনা চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলল। ওয়াও চাঁদনি, তোর যে একটা বড় ভাই আছে সেটা তো বলিসনি কোনোদিন। তোর ভাইটা কি সুন্দর রে, কিউটি টিপা, আমার ক্রাশ লিস্টে জায়গা করে নিল। চাঁদনি বোকা বোকা হাসলো। আধার কোনা চোখে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি ঢোক গিল। এখন আবার গালি না খায় ও। আধার বলেছিল চাঁদনি যাতে ওর বন্ধুদের বলে দেয় ও বিবাহিত, কিন্তু চাঁদনি বলেনি। রুচি হয়নি কেন যেন, নিজেই তো ওকে পরিচয় দেয় না। ওর এত কিসের ঠেকা যেচে যেচে পরিচয় নেওয়ার? আধার হেসে বলল। ভালো আছো তোমরা? জি ভাইয়া, আপনি কেমন আছেন? চাঁদ আমাদের একবারও বলেনি ওর যে একটা বড় ভাই আছে। হাসনা বলল। আধার স্বাভাবিকভাবে বলল। বড় ভাইয়ের কথা না বললেও অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো ওর যে একটা স্বামী আছে। তোমাদের বান্ধবী তো সেটাও বলেনি। কি চাঁদের বিয়ে হয়ে গেছে? দুজন একসাথে কিছুটা চিল্লিয়ে বলল। আধার বলল। হ্যাঁ, কেন তোমাদের বলেনি ও? না তো। এই চাঁদ, তোর বিয়ে হয়ে গেছে? চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার কুটুলি হাসলো, ভ্রু নাচিয়ে ইশারায় বোঝালো এবার তোর বান্ধবীরা তোকে মিথ্যুক ভাববে। হাসনা কাঁদো কাঁদো মুখ করে তাকালো চাঁদনির দিকে, গাল ফুলিয়ে বলল। এত কম বয়সে বিয়ে হয়ে গেছে তোর, একবারও বললি না, অথচ আমরা তোর সাথে নিজেদের সব সিক্রেট শেয়ার করি। কিসের এত লুকোচুরি তোর? আমরা কি তোর জামাই নিয়ে পালিয়ে যেতাম? চাঁদনি কিছু বলতে গেল, হাসনা আর বৃষ্টি ওর কথা শুনলো না। হাসনা আধারের দিকে তাকিয়ে বলল। ওর হাজবেন্ড কি খুব বেশি স্ট্রিক্ট ভাইয়া? চাঁদনি আমাদের সাথে ঘুরতে যেতে পারে না, ওর নাকি সেই অনুমতি নেই। না তো, আমাকে দেখে তোমার স্ট্রিক্ট মনে হয়। ওর নিজেরই যেতে ইচ্ছে করে না, সে দোষ আমার উপর চাপিয়ে দেয়। অথচ ওর মন ফ্রেশ থাকার জন্য আমি ওকে ঘুরতে যেতে বলি সব সময়। চাঁদনি হাঁ করে তাকালো আধারের দিকে। কি ডাহা মিথ্যাবাস। হাসনা উদ্ঘৃণ্য স্বরে বলল। আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ। কিন্তু বললো যে বড় ভাই। দুটোই।
ও আমার চাচাতো বোন। হাসনা অদৃষ্টে কপাল চাপড়ালো। চাঁদনির পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, হাই রে, শেষমেশ বান্ধবীর জামাইয়ের উপর ক্রাশ খেলাম। বলদি, তুই বলবি না উনি যে তোর হাজবেন্ড? বাদ দে না এই টপিক, তুই বললি না কেন? ইম্পর্টেন্ট মনে হয়নি, পরে বলবো সব কাহিনী। প্লিজ কিছু মনে করিস না। তোর জামাইরে আমি এখন থেকে ভাইয়ার চোখে দেখবো, বাট হি ইজ সো কিউট। জিতেছিস চাঁদ? চাঁদনি মলিন হাসলো। জিতেছে ও, সত্যি জিতেছে, কিন্তু আধার তো হেরে গেছে ওকে পেয়ে। প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে। চাঁদনি যে তার খুশিটা অনুভব করতে পারেনি। বাহ্যিক দিকটা সবাই দেখে, কিন্তু মনের খবর রাখে কজন? আকিব শিকদারের মনটা কিন্তু আরেকজনের থেকে মেয়ের খবর জানা আর নিজের কথা বলার মধ্যে অনেক ফারাক আছে। তার দেহটা এখনো আছে, কিন্তু মন পড়ে আছে চাঁদনির কাছে। চাঁদনির অসুস্থতার কথা জানার পর বহু কষ্টে উনি সময় ম্যানেজ করেছিলেন ঢাকা যাওয়ার জন্য। ভেবেছিল এবারে গিয়ে চাঁদনিকে নিয়ে আসবেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। ব্যবসার কাজে আবারও বাইরে যেতে হয়েছিল তাকে, যার ফলে উনি ঢাকায় যেতে পারেনি। চাঁদনি খুব অভিমান করে আছে তার উপর। তিনি বুঝতে পারছেন, সে তার দোষ স্বীকার করে নেন। মেয়েটার উপর একটার পর একটা তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তার নিরীহ নির্দোষ মেয়েটা কিসের কারণে এতটা কষ্ট ভোগ করছে, অথচ যারা আসল দোষী তারা দিব্যি আছে। অর্পিতা ফিরে এসেছে বাড়িতে, যদিও আরমান শিকদার আর বর্ষা বেগম বড় মুখ করে বলেছিলেন অর্পিতার দায়িত্ব তারা নিজেরাই নেবেন, এ বাড়িতে ওর জায়গা দিতে হবে না। কিন্তু ঠিকই অর্পিতা আর ওর স্বামীকে বাড়িতে জায়গা দিয়েছে। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে, অর্ণব শিকদার প্রথমে একটু বকাঝকা করলেও দিন গড়াতে মেনে নিয়েছে ওদের, থাকতে দিয়েছে বাড়িতে। অথচ বাড়ির সম্মানের কথা ভাবতে গিয়ে চাঁদনির জীবনটা শেষ করে দিয়েছেন তিনি। এবার তাকে যে করেই হোক ঢাকায় যেতে হবে। বাড়ি ব্যবসা চুলায় যাক, কেন সবসময় তাকেই বাড়ি ব্যবসা নিয়ে ভাবতে হবে? অন্যদের তো কোনো দায়িত্ববোধ থাকে না। চাঁদনিকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো মূল্যেই। পরিবার নিয়ে ভাবতে ভাবতে নিজের সন্তানের দিকে তাকানোর সময় পর্যন্ত পাচ্ছে না সে। উনি কেন ওনার মেয়ের ফিউচারটা নষ্ট করে দিবেন? এমনিতেও নষ্ট করতে কোনো কিছুর বাকি রাখেননি, কিন্তু এবার আর না। চাঁদনি মেয়ের দায়িত্ব অনেক পালন করেছে, এবার তার বাবার দায়িত্ব পালন করার পালা। 16 দিন ব্যাপী চাঁদনি এক্সাম শেষ হয়েছে কালকে। এই 16 দিন ওর উপর কি যে গেছে। চাঁদনির মনে হয় পড়াশোনা করার চেয়ে সংসার করা বেশি সোজা। সারাদিন শুয়ে বসে থাকা যায়, আরাম করা যায়, অথচ পড়াশোনা করতে গিয়ে শরীর মস্তিষ্ক সবকিছু বেহাল দশা। চোখ ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পুরো দিনের জার্নি, গাড়ির জার্নি ও সব কিছু একসাথে কাটাতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে চাঁদনি। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে চাঁদনি। আধার ওকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় চাঁদনির চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। আধার ডাকলো, চাঁদ, এভরিথিং ইজ ওকে? নো, কিচ্ছু ঠিক নেই, বাবার কথা মনে পড়ছে। দীর্ঘশ্বাস ফেলে বলল চাঁদনি। আধার কিছুটা দূরত্ব নিয়ে বসলো ওর থেকে। উদ্গ্রীব স্বরে বলল, তুই চাচ্চুর সাথে কথা বলছিস না কেন চাঁদ? তোমার চাচুর আমার সাথে কথা বলার সময় নেই। ভাই, তুই চাচ্চুর দিকটা একটু বোঝ না। ধরতে গেলে পুরো ব্যবসা সামলাতে হয় চাচ্চুকে। বাবা আর মেজো বাবা শুধু নামে আছে, সময় করে উঠতে পারে না। তুই এসব মনের মধ্যে পুষে রাখলে হবে? চাঁদনি এসবের উত্তর না দিয়ে আধারের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার এক্সাম শেষ হলে চট্টগ্রামে নিয়ে যাবে। এখন তোমার কথা রাখার পালা। এখন তো আমার এক্সাম পড়েছে, কেমনে রাখবো কথা বল? বাবাকে কল করে বলবো? মনে হচ্ছে আসবে না। আমার জন্য তো তার সময় নেই। একটা মানুষের সেম কথা কয়বার বলতে ইচ্ছে করে, বাবার আমার কথা মনে পড়ে না। আধার ভাই, সে তো নিজে আসছে না, তুমিও নিয়ে যাচ্ছ না। খুব অসহায় লাগতেছে নিজেকে, বিশ্বাস করো। চাচ্চু নিতে আসলেও তোকে আমি যেতে দিব না। তুই গেলে আমার সাথে যাবি, নিয়ে যাব। যখন বলেছি তখন কথা রাখবো, বাট আমাকে একটু সময় দিতে হবে। চাঁদনি মুখ কালো করে তাকালো।
পুরো বিজনেস বাবাকেই কেন সামলাতে হয়? আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি, বাট সব কষ্ট আমার বাবাকেই কেন করতে হবে? তুমি একটু হেল্প করতে পারো না? এদিকে ইচ্ছে মতো টাকা উড়াও। আধার চোখ ছোট ছোট করে তাকালো, অ্যাটিটিউড নিয়ে বলল, তোর বাপ জ্যাঠার বিজনেসে যখন লাল বাতি জ্বলে তখন সবুজ বাতি জ্বালানোর জন্য আমাকেই লাগে ওদের, বুঝছস? আর টাকা উড়ানোর মতো অ্যাবিলিটি আছে তাই উড়াই। তুই ভাবিস না আমি বাপের টাকায় বসে বসে খাই। বিজনেসে আমার কন্ট্রিবিউশন তোর বাপ জ্যাঠা থেকে অনেকাংশে বেশি। ওরা কাজ করে, আমি প্ল্যান দেই, পথ প্রদর্শক আমি, মূল কন্ট্রিবিউটর ছাড়া বিজনেস চলে না। সোফার উপরে হাঁটু তুলে তাতে থুতনি ঠেকিয়ে বসলো চাঁদনি। অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। নীরবতা ভেঙে আধার বলল, চাঁদ, ছাদে যাবি? ছাদে কেন? এমনি। কতদিন হচ্ছে এসেছিস অথচ ছাদেই যাওয়া হলো না। রুফটপের ভিউটা খুব সুন্দর, সূর্যাস্ত দেখা যাবে ওখান থেকে, তোর মন ভালো হয়ে যাবে। চলো তাহলে। আধার উঠে দাঁড়ালো। চাঁদনি হাত ধরে বলল, চল। হাত ছাড়ো। না, ছাড়ার জন্য তো ধরিনি, অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে, তুই একা পারবি না। একা একা সবকিছু করতে শিখতে তো হবে। সব সময় তো তুমি আমার সাথে নাও থাকতে পারো। আমি সব সময় তোর সাথে থাকবো চাঁদ, সব সময়, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রতিটা সুন্দর বিকেলে, প্রতিটা অসুন্দর মুহূর্তে। না আমি তোকে ছাড়বো আর না তুই আমাকে ছাড়তে পারবি। জীবনের প্রতিটা ধাপে তুই আমার সাথে থাকবি, তোর মুক্তি নেই। ওই